স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সদস্য সচিব জুবায়ের বাবু। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের জার্নালে। অতিথি হিসেবে আমরা এর মধ্যে যুক্ত করতে পেরেছি আমাদের সাথে সালাউদ্দিন আইয়ুবী, জামায়াতে ইসলামের দলীয় সংসদ সদস্য। অনেক ধন্যবাদ জনাব সালাউদ্দিন আইয়ুবী যুক্ত হয়েছেন এবং স্বাগত ৭১ জার্নালে। কিছুক্ষণের মধ্যে আশা করি আমরা বিএনপি দলীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতনকে সংযুক্ত করতে পারবো। দর্শক, আলোচনা শুরু করতে চাই। জুবায়ের বাবু, আপনার কাছে আসলে আসতে চাই। সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে মালয়েশিয়া অবস্থান করছেন এবং সেখানে সবচেয়ে বেশি বলা হয় যে মধ্যপ্রাচ্যের পরে মালয়েশিয়া আসলে আমাদের দ্বিতীয় শ্রমবাজার, বিশাল বড় শ্রমবাজার। নানা রকম এর আগে আমরা উদ্যোগ দেখেছি, কিন্তু তারপরেও কেন যেন মালয়েশিয়ার সাথে আমাদের এই শ্রমবাজারের জটিলতা কখনো কাটেনি। তারা বারবারই বলেছে দক্ষ হচ্ছে শ্রমিক তারা চায়, তারা হচ্ছে তাদের যেসব জায়গা, বিশেষ করে তাদের সেখানে কৃষির জায়গাটি অনেক বেশি হচ্ছে তাদের রয়েছে। তারা চায় বাংলাদেশে যেহেতু নিজেও একটি কৃষি প্রধান একটি দেশ, এখান থেকে যদি মানুষ যায় তাদের জন্য সুবিধা হয়। কিন্তু আমরা ঘুরে ফিরে দেখি সেই দালালের মাধ্যমে যাওয়া, এক ধরনের নির্যাতনের শিকার হওয়া, এটি একটা অংশ। কিন্তু সরকারের উদ্যোগ দিক দিয়েও যদি আমরা লক্ষ্য করি, সেখানেও এই বিষয়টি নিয়ে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি যে এই শ্রমবাজারটি আমাদের নিজেদের আসলে করে নেবার, অর্থাৎ আমাদের দেশ থেকে যেন বেশি দক্ষ শ্রমিক যাওয়া যায়। এবার আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু সেখানে আছেন, কতটা আশাবাদী হতে পারি? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ৭১ টেলিভিশন সকল দর্শকদের। তো বিষয়টি হচ্ছে যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার যে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর, অবভিয়াসলি এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের যে প্রধানমন্ত্রী এই এয়ারপোর্ট দিয়ে এক সময় ২০০৮ সালে ওনাকে বিদেশ যেতে, চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধ্য হয়েছিলেন। তিনি আজকে মানে গৌরবের সাথে বিদেশে যাচ্ছেন এই এয়ারপোর্ট দিয়ে, এবং সেটা তো অবশ্যই আমাদের জন্য আনন্দের ব্যাপার। পাশাপাশি আমাদের অনেক আশা ওনার প্রতি, কারণ আপনি জানেন যে এই যে অবস্থায় উনি মানে সরকার এসছেন এবং এই দেশের অবস্থা টোটাল অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, সাংস্কৃতিক বলেন, প্রতিটা জায়গা কিন্তু ভাঙচুর এবং একটা উলটপালট অবস্থা। এবং এই অবস্থায় এসে একটি দেশের দায়িত্ব নেওয়া কিন্তু অনেক কঠিন কাজ, এবং সেই কঠিন কাজটাই কিন্তু তিনি করে যাচ্ছেন। পাশাপাশি এই যে আপনি মালয়েশিয়ায় উনি প্রথম গেলেন, আপনি বলেছেন যে মানে যেটা যথার্থ যে মিডল ইস্টের পরেই কিন্তু সবচেয়ে বড় শ্রমবাজার হচ্ছে আমাদের মালয়েশিয়া। এই যে শ্রমবাজার আমরা বলছি, এবং পৃথিবীতে বোধহয় আই থিঙ্ক সো ১২০ মিলিয়নের বেশি আপনার মানুষ আমাদের ১২ মিলিয়নের বেশি বোধহয় মানুষ বিদেশে থাকে। তো এই ১২ থেকে ১৫ মিলিয়ন মানুষ বিদেশে থাকে এবং যারা রেমিটেন্স পাঠায়। কিন্তু এই যে পুরো বিষয়টা, এটা এক ধরনের কিন্তু শিল্প। এই যে আমাদের যে শ্রমবাজারটা, এটা একটা শিল্প, এবং এই জায়গাটা কিন্তু কখনোই কিন্তু ওইভাবে দাঁড়ায়নি। এবং এখানে আপনি দেখবেন যে দালাল একটা গোষ্ঠী, এবং এই গোষ্ঠীর মাধ্যমে কিন্তু আমরা সবসময় এই সাধারণ মানুষ কিন্তু নিগৃহীত হয়েছে, প্রতারিত হয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার আপনি জানেন যে এই বিদেশে যেখানে শ্রমিকরা যাচ্ছেন, আমাদের মানুষ যাচ্ছেন, সাধারণ মানুষ, সেখানে কিন্তু তাদের দুই ধরনের ডিমান্ড থাকে। একটি হচ্ছে স্কিল্ড ওয়ার্কার, যেটাকে আমরা বলি, আর হচ্ছে আনস্কিল্ড ওয়ার্কার। শুধু স্কিল্ড ওয়ার্কার যাবে তা কিন্তু না, আনস্কিল্ড ওয়ার্কার প্রচুর পরিমাণ ডিমান্ড কিন্তু বিদেশে রয়েছে। তো সেই জায়গাতে আমাদের দু ধরনেরই মানুষ আছে আমাদের দেশে। কিন্তু যেটি হচ্ছে এই যে মালয়েশিয়ায় যাওয়া নিয়ে আপনি দেখেন, যেখানে ভারত থেকে যারা যাচ্ছে মালয়েশিয়ায়, তাদের খরচ যদি হয় ১ লক্ষ টাকা, আমাদের খরচ হচ্ছে ৩ লক্ষ টাকা, মানে ৩ গুণ বেড়ে যাচ্ছে খরচটা। এবং তাতে মানে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। এই যে ২ লক্ষ টাকা তাকে বেশি দিতে হচ্ছে, মানে আমি একটা উদাহরণ হিসেবে দিচ্ছি, এই ২ লক্ষ টাকা কিন্তু যাচ্ছে একটা নির্দিষ্ট গোষ্ঠীর হাতে। এবং ফলে এই আদম ব্যবসা নামে একটা ব্যবসা আমরা দেখেছি দীর্ঘদিন ধরে ফেলে মানে একদম মানে বিশাল বড় আকার ধারণ করেছে। এবং সেখানে এমন এমন মানুষ এটার সাথে জড়িয়ে গেছে যারা রাজনৈতিকভাবে শক্তিশালী, যারা অর্থনৈতিকভাবে শক্তিশালী, এবং যেই কারণে আসলে এই ধরনের সমস্যাটা কখনোই সমাধান হয়নি। তো আমি মনে করি যেহেতু এখন
জনগণের রায়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের অনেক আশা, প্রত্যাশা, ভরসা যে তিনি এই সমস্যাটা সমাধান করবেন, কারণ তিনি যেহেতু সাধারণ জনগণের জন্য কাজ করেন। অবশ্যই। আমাদের সাথে এর মধ্যে দর্শক যুক্ত হয়েছেন কামরুজ্জামান রতন, বিএনপির দলীয় সংসদ সদস্য। অনেক ধন্যবাদ কামরুজ্জামান রতন যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং আপনাকে স্বাগত জানাই ৭১ চ্যানেলে। সালাউদ্দিন আরবি, আপনার কাছে একটু আসতে চাই। আমরা মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সফর নিয়ে কথা বলছিলাম, হয়তো চীন সফর নিয়ে আরেকটু পরে আলোচনা হবে। মালয়েশিয়ায় আমরা যেভাবে দেখেছি এর আগে প্রধানমন্ত্রী যখন বা রাষ্ট্রপ্রধানরা যান তখন সরকারের দিকেই আসলে বেশি তাদের মনোযোগ থাকে, নানা ধরনের দেনা পাওনার বিষয় থাকে। কিন্তু আজকে আমরা দেখেছি প্রথম দিনই প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু প্রবাসী যেখানে মালয়েশিয়ান বাংলাদেশিরা রয়েছেন, মালয়েশিয়াতে যারা থাকেন তাদের সাথে তিনি কিন্তু এক ধরনের মতবিনিময় করেছেন এবং এক ধরনের আলোচনা করে তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশের যে শ্রমিকরা হোক বা যে মানুষগুলো বিশেষ করে মালয়েশিয়ার কারাগারে আছেন ২০০০-এর উপরে, তাদেরকে হয়তো ফিরিয়ে আনার একটি প্রক্রিয়ার মধ্যে হয়তো নিয়ে আসার বিষয়ে আলোচনা হবে বা চলছে। এর পাশাপাশি শ্রম বাজার নিয়ে যে আসার কথা উনি আমাদের বলছেন, আপনার দৃষ্টিতে কি মনে হয় যে মালয়েশিয়া শ্রম বাজারটা তো আমরা আসলে আমাদের কাছে কাঙ্ক্ষিত, কিন্তু নানা সময় আমরা দেখেছি যে তারা হুটহাট করে কিন্তু যে কোনো একটি কারণ দেখিয়ে এই শ্রম বাজারটি বন্ধ করে দেয়, তখন অনেকেই বিপাকে পড়েন। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য কতটা সুফল বয়ে আনতে পারবেন আপনার দৃষ্টিতে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ কামরুজ্জামান রতন ভাই, উপস্থিত সম্মানিত অন্যান্য আলোচক বিন্দু, সম্মানিত দর্শক বিন্দু। দেখুন, বাংলাদেশ থেকে প্রায় ১.৫ কোটি মানুষ বাংলাদেশের অর্থনীতিকে আমি বলবো ধরে রাখার জন্য মুখ্য ভূমিকা পালন করছে। বিদেশে তারা তাদের শ্রম দিয়ে বাংলাদেশের খুঁটিকে মজবুত রাখছে। সেক্ষেত্রে মালয়েশিয়া অন্যতম শ্রম বাজার আমাদের জন্য। মালয়েশিয়ার শুরুটা ১৯৭৮ সালে হলেও চড়াই উতরাই ছিল অনেক বেশি। এটা ২০০৮ সালে বন্ধ হয়, ১৬ সালে শুরু হয়, ১৮ সালে বন্ধ হয়, ২২ সালে শুরু হয়, আবার ২৪ সালে বন্ধ হয়। এটা একটা মানে আমি বলবো বারংবার সংকটের মধ্যে পড়েছে। শ্রমবাজারের এই যে বন্ধ হওয়া চালু হওয়া, এটাতে শুধুমাত্র যারা বিদেশে আছে বা বিদেশে গিয়েছে তারা যে বিপদে পড়েছে এরকম নয়। আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ মালয়েশিয়ার যাওয়ার জন্য টাকা দিয়েছে ব্যবসায়ীদের, যারা এই শ্রমবাজার নিয়ে কাজ করে সে সকল ব্যবসায়ীদের। তারা তাদের টাকাও ফেরত দেয়নি, তাদেরকে বিদেশে পাঠায়। এরকম ঘটনা, এরকম বিচার, এরকম দুঃসংবাদ আমাদের কাছে প্রতিনিয়ত আসতে থাকে। এটা দুইটা কারণ থাকতে পারে, অসৎ ব্যবসায়ী, আর একটা হলো শ্রমবাজারের এই যে উঠতি নামতি বা বন্ধ হওয়া চালু হওয়া, এই ধরনের পরিস্থিতির কারণে এটা হয়ে থাকে। এ কারণে মালয়েশিয়ার বাজারটা ওপেন হওয়া এবং এটা একটা স্টেবল সিচুয়েশনে যাওয়া, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আমি বলবো যে মালয়েশিয়া শুধু ওপেন হলেই চলবে না, আমি বলবো এটাকে একটা স্থায়ী রূপ দিতে হবে, একটা অভিবাসন এমন ব্যবস্থার মধ্যে আনতে হবে যাতে বাংলাদেশিরা যারা আছেন তাদের সেই জায়গায় ফ্লেক্সিবিলিটির পাশাপাশি সাস্টেনেবিলিটি থাকে, কন্টিনিউয়াসলি তারা যাতে একটা রেগুলার বেসিস ইয়েতে যেতে পারে। দ্বিতীয় আরেকটা আমি বলবো স্কিলনেস। মালয়েশিয়া না, শুধু পুরো মধ্যপ্রাচ্য বলেন, ইউরোপ বলেন, যেখানেই যায় বাংলাদেশিরা বিশেষভাবে, আমার কয়েকটা দেশে যাওয়ার সুযোগ হয়েছে এবং শ্রমিক, ছাত্র অনেকের সাথে বসার সুযোগ হয়েছে। আমি গিয়েছিলাম হলো কনফারেন্স বিজনেসে, তারপরে বেশ কিছুদিন থেকে সেখানে তাদের সাথে কথা বলে একেবারে স্পষ্ট যে তাদের স্কিলনেসের ঘাটতির কারণে তারা যে বেতন পাওয়ার কথা অনেক ক্ষেত্রে অর্ধেক বেতন পায়। এই যে ঘাটতিটি, এই ঘাটতি পূরণে আমি মনে করি সরকারের বাজার যেভাবে খোলা দরকার, এই স্কিলনেস বৃদ্ধির জন্য উদ্যোগগুলো সমভাবেই গ্রহণ করা দরকার। তৃতীয়ত যেটা দরকার হলো, মালয়েশিয়া একটা বিপুল সংখ্যক এখন কারাগারে আছে, মামলায় জর্জরিত আছে, অবৈধ অবস্থায় আছে। আজকেও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শ্রমিকদের যে মতবিনিময় হয়েছে, সেখানে এই আইন নিয়ে, গ্রেফতার নিয়ে, তাদের এই আইনি জটিলতাগুলো নিয়ে তারা কথা বলেছেন। আমি বলবো এটা নিয়ে বিশেষভাবে একটা উদ্যোগ গ্রহণ করা দরকার এবং এটা নিয়ে আমি বলবো একটা টিম বা টাস্ক ফোর্স
অনলি ফর মালয়েশিয়া গঠন এই করা বিষয়ে দরকার। আপনার যাতে পরামর্শ একটা আলাদা করে যদি টিম কাজ করে তাহলে হয়তো বা সেই মালয়েশিয়াতে যারা রয়েছেন তাদের হয়তো উপকার হবে। কামরুজ্জামান রতন, মালয়েশিয়ার সাথে কি আমাদের কোনো বন্দি চুক্তি কি আছে? আমাদের যে বাংলাদেশি শ্রমিকরা বা ভাইরা সেখানে যে জেলখানায় অবস্থান করছেন তাদেরকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আমরা কি কোনো ধরনের চুক্তি কি তাদের সাথে আমরা করেছি এর আগে? আমি আলোচক আইবি ভাই এবং আমার জুবায়ের বাবু ভাইকে আমার বিশেষ অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জানাই। ওনার সাথে আমি সরাসরি একটা টকশোতে কথা বলছি, এটা আমার জন্য আনন্দের। আপনি যে প্রশ্নটা করেছেন, যারা বিদেশের কারাগারে আছে, এটা দুই ধরনের মানুষকে আপনার ক্যাটাগরিকে ভাগ করতে হবে। সেটা হলো এই জনশক্তির যে ব্যাপারটা, আমি তাদেরকে কিন্তু আদম ব্যবসায়ী বলবো না, কারণ এই জনশক্তিটা আমাদের রেমিটেন্সের ক্ষেত্রে আমরা জানি বাংলাদেশে আমাদের দ্বিতীয় লার্জেস্ট একটা গার্মেন্ট শিল্পে, এবং হলো এই জনশক্তি রপ্তানির ক্ষেত্রে আমাদের যে সোর্স এই বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করতে যে সোর্সটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে, যেটাও জানি আমরা প্রায় 1.5 কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তেই, তারা কেউ পেশায় সেটা তার মানে কারিগরি দক্ষতা হতে পারে, কেউই আমার এক্সট্রা স্কিলনেস যেটার উপরই হোক, সাধারণ লেবার শ্রেণী হোক, সবাই কিন্তু পৃথিবীতে আর্নিং সোর্স হিসাবেই কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা কাজ করছে। এখন মালয়েশিয়াতে স্পেসিফিক আপনি যেটা চিন্তা করছেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে গিয়েই যারা কারাগারে আছে, এখন কারাগারে এটা দুই দিক থেকে ভাগ করতে, ওইখানে যাওয়ার পরে তার সবকিছু ঠিক ছিল, ওইখানে যাওয়ার পরে কিন্তু অনেকে ক্রাইম করে, ওই ক্রাইমের কারণে কেউ যদি জেলে গিয়ে থাকে তার জন্য এক ধরনের মানবতা বা এক ধরনের আমার ফ্যাসিলিটিস আমাকে এই সরকার করে দিবে। আরেকটা হলো যদি কোনো রিক্রুটিং এজেন্সির তাদের গাফিলতির কারণে তাদের মানে দোষ, এই দোষারোপের কারণে যদি কোনো কেউ যদি ওইখানে জেলে গিয়ে থাকে, আমি মনে করব তাদের ক্যাটাগরিকে ভাগ করবে এবং তাদের অভিযোগগুলো শুনবে। তাদেরকে গভর্নমেন্ট তো সেটা যে কোনো কারণে হোক, যারাই জেলে আছে, বাংলাদেশের কোনো মানুষ জেলে থাকাটা এইটাই একটা সরকারের জন্য একটা পীড়াদায়ক। তা আমি মনে করি আমার যে জনবান্ধব তারেক রহমান বিদেশে গিয়েছেন, উনি নিশ্চয়ই উনি নিজেও 17 বছর বিভিন্নভাবে কিন্তু কষ্টের মধ্যে দেয়া দেশের বাইরে যে মানুষ আমাদের জীবন কত কষ্টকর হতে পারে এই উপলব্ধিটা আমার তারেক রহমানের আছে। মালয়েশিয়ার সম্পর্কে ওনার একটা সম্যক ধারণা আছে। এই মালয়েশিয়াতে জেলখানা যারা আছে মানবিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে বের করবে, অবশ্যই উনি চেষ্টাটা করবেন। কিন্তু যদি কোনো রিক্রুটিং এজেন্সির কোনো গাফিলতির কারণে, ওয়াদা ভঙ্গের কারণে, এবং যে জায়গায় চাকরি দিবে যেই পরিমাণ টাকা নিয়েছে এইখানে যদি ব্যত্যয় হয়, এইখানে যদি কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত হলে সেটা ডিফারেন্ট। বাট আমার কোনো রিক্রুটিং এজেন্সি যাদের প্রতারণার কারণে যদি কেউ জেলে গিয়ে থাকে তাদেরকে অবশ্যই ফেরত আনবে। পাশাপাশি ফেরত আনার পরে যেই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তারা বিদেশে গিয়েছিল তাদেরকে তাদের লাইসেন্স থেকে বাতিল করে এবং তাদের যথাযথভাবে তাদের যে মানে আপনার যেটা ক্ষতিপূরণ দিয়ে এই ফ্যামিলিকে বাঁচাতে হবে। এইটার জন্য এই সরকার সর্বোত্তমভাবে কাজ করবে। এই আমার আমরা আসলে সেই প্রত্যাশা রাখতে চাই। শুধুই তো মালয়েশিয়া নয়, মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরেও যাবেন মালয়েশিয়ার পরে। আমরা জানি চীন সফরটি নিশ্চয়ই আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং একই সাথে ভূ রাজনীতির জন্যও বলা যায়, তারাও নজরে রাখবে। জুবায়ের বাবু, আপনার কাছেই যদি জানতে চাই, সেটি হচ্ছে চীন সফর নিয়ে এরই মধ্যে যেহেতু অনেক আগে থেকে আলোচনা হয়েছে এবং একই সাথে যেহেতু তাদের সাথে আমাদের অর্থনৈতিক একটি সম্পর্কের জায়গা রয়েছে, বাণিজ্যের জায়গা রয়েছে, এবং আমরা জানি ইসলাম সেটি নিয়ে এক ধরনের পরিকল্পনাও আছে। সেই বিষয়গুলো ছাপিয়ে যদি আরেকটু বড় করে আমরা বলি, সেটি হচ্ছে যে চীনের সাথে ভারতের হচ্ছে যে মানে সম্পর্ক, শত্রুতার সম্পর্ক আমরা কম বেশি সবাই জানি, এবং একই সাথে চীনের সাথেও কিছুটা শত্রুতা আবার না আবার বন্ধু না এরকম একটা অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্র আমরা দেখি। তারা কারণ কয়েকদিন আগে ইরান ইস্যুতে এসে গেছেন, তারা জটিল সম্পর্ক, অর্থনৈতিকভাবে সম্পর্ক ঠিক আছে কিন্তু রাজনৈতিকভাবে সম্পর্ক অন্যরকম। কারণ 2 দিন আগে আমরা দেখেছি ইরান ইস্যুতে আবার তারা একসাথে বৈঠকে বসেও ছিলেন, যদিও শেষ পর্যন্ত কিছু হয়নি। কিন্তু আমরা যখন চীনের সাথে এই বাণিজ্য জায়গাটি যাচ্ছি তখন নিশ্চয়ই আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের তো নজর এড়িয়ে থাকবে না, তারাও তো খুব তীর্যক নজরে রাখবেন। আপনার কাছে এই ভূ রাজনীতিটা যদি একটু বিশ্লেষণ করতে বলি। না, দেখুন
চায়নার সাথে যে বাংলাদেশের সম্পর্ক, এটা কিন্তু অনেক আগের থেকে একটি ভালো সম্পর্ক। মানে কখনোই চায়নার সাথে কিন্তু বাংলাদেশের সম্পর্ক কখনোই খারাপ ছিল না। এটি একটি ঐতিহাসিকভাবে, আবার ঐতিহাসিকভাবে এটাও সত্য যে ভারতের সাথে চায়নার সম্পর্ক কখনোই ভালো ছিল না। এটা যে আজকে তা কিন্তু না, এটা দীর্ঘ শত শত বছর ধরে চায়নার সাথে তাদের একটা বৈরী সম্পর্ক রয়েছে, যেটা আমাদের এই অঞ্চলে ভূ রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলে, বিশেষ করে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এমনকি পাকিস্তান। এবং আপনি একটি জিনিস লক্ষ্য করবেন, এই পুরো আমাদের দক্ষিণ এশিয়ার ভিতরে ভারত ছাড়া বাকি যতগুলো রাষ্ট্র আছে প্রতিটা রাষ্ট্রের সাথেই কিন্তু চায়নার একটা সুসম্পর্ক আছে। এবং শুধুমাত্র ভুটানের সাথে সম্পর্কটা একটা ব্যালেন্সের মতো ব্যালেন্স আছে, একটা ভারতের সাথে ভালো সম্পর্ক, তাদের চায়নার সাথে ভালো সম্পর্ক। বাংলাদেশেও কিন্তু বাংলাদেশের বর্তমান যে পররাষ্ট্র নীতি, সেই নীতিটা কিন্তু অনেকটা এরকম যে বাংলাদেশ আসলে মানে সার্বিকভাবে যদি আমি বলি যে বাংলাদেশ তো কারোর সাথে শত্রুতা চায় না। এবং আমাদের যে বর্তমানে রাজনৈতিক অবস্থান বলেন, অর্থনৈতিক অবস্থান বলেন, কোনো কিছুতেই কিন্তু আমরা কারোর সাথে শত্রুতা চাই না। আমরা চাই সাধারণ এমন একটি সম্পর্ক প্রতিটা দেশের সাথে যেখানে সাধারণ মানুষ বেনিফিটেড হবে। আগে যেটি হয়েছিল স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়ার কারণে আপনার এই আমাদের সাধারণ মানুষ নির্যাতিত হয়েছিল। সাধারণ মানুষের পকেটের টাকা চলে গেল ভারতে। শুধুমাত্র আপনি যদি প্রতি বছরে ভারত কী পরিমাণ টাকা বাংলাদেশ থেকে নিয়ে যেত সেই হিসাবটা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন ধরেন তার কতগুলো খাত। এক হচ্ছে যে বাণিজ্য ঘাটতি, একটা ব্যাপক বাণিজ্য ঘাটতি ছিল ভারতের সাথে, এখনও আছে। পাশাপাশি শিক্ষায় তারা প্রচুর টাকা দিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে স্বাস্থ্য খাতে আমাদের ভারতে শুধু চিকিৎসা নেওয়ার জন্য আমরা $1 বিলিয়ন আমরা ভারতকে দিয়ে দিয়েছি। তো এই যে $1 বিলিয়ন তাদেরকে দিলাম আমরা, বিভিন্নভাবে বাংলাদেশের সাধারণ মানুষের টাকাটা ওদিকে চলে যেত। তো সেই ক্ষেত্রে ধরেন বাংলাদেশের মানুষের আস্থার জায়গাটা নিয়ে আসার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই যে আমাদের আশেপাশে যতগুলো দেশ আছে, পাশাপাশি আন্তর্জাতিকভাবে সেটা চায়না বলেন, সেটা আমেরিকা বলেন, তাদের সাথে কিন্তু আমাদের সুসম্পর্ক রাখতে হবে। এবং সেই দিক থেকে আমি মনে করি এবারের ওনার যে সফরটি অত্যন্ত গুরুত্ব নিয়ে আসবে এই ভূ রাজনীতিতে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি জানেন যে আমাদের অনেকগুলো ইস্যু রয়েছে, যেটি ভারত আমাদেরকে সবসময় প্রতারিত করেছে এবং ভারত আমাদেরকে সবসময় ঠকিয়েছে। কিভাবে? যেমন তিস্তা নিয়ে, তারপর আপনি যদি ফারাক্কাবাদের কথা ধরেন, আমাদেরকে পানির হিস্যা কখনোই আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়নি। এই যে অভিন্ন এতগুলো নদী রয়েছে, 54টা বোধহয় অভিন্ন নদী আছে, এই নদীগুলোর আপনি কতগুলো বাঁধ দিয়েছে আপনি যদি চিন্তা করেন, এগুলো কিন্তু কখনোই আমাদের সাথে আলাপ করেনি। এবং এই বাঁধের কারণে যে আমাদের জীবনযাত্রা, সাধারণ মানুষের জীবনযাত্রার যে ক্ষতি হচ্ছে, সেটা কিন্তু কখনো ভারত আমলে নেয়নি। সেই ক্ষেত্রে কিন্তু এই তিস্তা বাঁধটা এখন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিস্তা বাঁধ যদি আমাদের করতে পারি, তাহলে একটা বাংলাদেশের কিন্তু আপনি জানেন যে এইরকম একটি প্রজেক্ট করলে কিন্তু জিডিপি কিন্তু আমাদের 1% বেড়ে যাবে জিডিপি। তো সেই হিসাবে এবারের এই ওনার সফরে যদি এই ধরনের বড় কিছু চায়না থেকে ভূ রাজনীতির সমস্ত হিসাব নিকাশ বের করে যদি চায়না থেকে বের করে নিয়ে আসতে পারেন, আমি মনে করি যে সেটা বাংলাদেশের জন্য অত্যন্ত সুফল বয়ে আনবে। অবশ্যই। সালাউদ্দিন আইয়ুবী, আপনার কাছে যদি আসি, যে প্রধানমন্ত্রী যে চীনের সফরটি নিয়ে প্রথমত প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি আপনি নিশ্চয়ই গত কয়েক দিনের খবর হোক বা মাসখানেকের খবর যদি আপনি লক্ষ্য করেন যে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকাগুলোতে ভারত হচ্ছে পুশিন করার চেষ্টা করছে। সেখানে আমাদের শক্ত অবস্থান থাকার পরেও আমরা এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো ধরনের সুনির্দিষ্ট কোনো পতাকা বৈঠক হোক, বা আমরা জানি যে উচ্চ পর্যায়ের আলোচনা হওয়ার পরেও এই বিষয়টি সুরাহা হয়নি, তারা তাদের এই কাজটি বন্ধ করছে না। সেই জায়গায় সরকার কঠোর অবস্থানে আছে কিনা আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমি এর আগেও আপনাদের একটা টকশোতে বলেছি, সরকার আসলে এই জায়গাটাতে চেষ্টা করছে না, এটা আমি বলবো না, চেষ্টা করছে নিঃসন্দেহে, কিন্তু দুই পক্ষের ঘাটতি অথবা প্রচেষ্টার কমতির কারণে সফলতার দিকটা আমরা কিন্তু দেখছি না। ইতিমধ্যে 12 বা 13 বার চিঠি দেওয়া হয়েছে বলে আমরা জেনেছি, কিন্তু কোনো চিঠির জবাবের প্রেক্ষিতে এই বিষয়টি সমাধানের কোনো
পথ এখন পর্যন্ত বেরিয়েছে বলে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই, বা বাংলাদেশের গণমাধ্যমে এখনো সেভাবে আসেনি। এর মধ্য দিয়ে আবার ডক্টর জাহেদ সাহেবের দিল্লিতে যে একটু আমি বলবো হেনস্থা হয়েছে বা যথাযথ সম্মান করা হয়নি, এটাও কিন্তু আমি মনে করি যে সম্পর্কের একটা পরিণতিতে ব্যাঘাত ঘটবে আমি মনে করছি, এবং উপযুক্ত উদ্যোগ সরকার এখন পর্যন্ত এক্ষেত্রে নিতে পারছে বলে আমি মনে করবো না। দেখুন, চীন সফরকে কেন্দ্র করে এটা খুবই স্বাভাবিক যে অন্যান্য রাষ্ট্রপ্রধান যারা বাংলাদেশে এখন পর্যন্ত 54 বছরে সরকার প্রধান হয়েছে, তাদের অনেকেরই প্রথম সফরটা ভারত দিয়েই সাধারণত শুরু করত, এবং ভারত বাংলাদেশের ফার্স্ট প্রায়োরিটি এরকম একটা টেন্ডেন্সি ছিল, বিশেষ করে যখন আওয়ামী লীগ ছিল সেটা তো নিঃসন্দেহে এরকম জায়গায় ছিল। আর এই ভারত বাংলাদেশের এই সম্পর্কের জায়গায় এখন একটা আমি বলবো একটা তলানি অবস্থায় আছে, এখন তলানিতে আছে। এই অবস্থায় ইতিমধ্যে চায়না সফর যে সিদ্ধান্ত নিয়েছে, এইটাকে কেন্দ্র করে ভারতে কিন্তু ইতিমধ্যেই একটা ব্যাপক আলোচনা নিঃসন্দেহে হচ্ছে। দা হিন্দু টাইমস যে পত্রিকা, এই পত্রিকা ইতিমধ্যে বিরাট ফিচার করেছে বাংলাদেশ ভারত সম্পর্কের এই চীন সম্পর্কে কেন্দ্র করে কোন জায়গায় যেতে পারে, কি হতে পারে, এখানে বেশ নেগেটিভ ইস্যুগুলো চলে আসছে এবং সম্পর্কের অবনতির সম্ভাবনা তৈরি হয়েছে। যাই হোক, এরপরে আমি আশা করব চীন সফরটা যেন সফল হয়, তাহলে একই দিকে বাংলাদেশের পররাষ্ট্র নীতির যেই এখন পর্যন্ত আমি মনে করি ভারতের সাথে যে দুর্বলতা দেখা যাচ্ছে, সেই দুর্বলতা কাটিয়ে ওঠা আমার কাছে মনে হয় কিছুটা সম্ভব হবে। চীনের সাথে বাংলাদেশের ব্যবসাটা অনেক অনেক বড়, প্রায় $28 বিলিয়ন চীনের সাথে এখন পর্যন্ত ব্যবসা করতেছে। চীন বাংলাদেশে খুব সম্প্রতি প্রায় $340 মিলিয়ন একটা প্রকল্প শুরু করেছে চায়না ইকোনমিক জোন হিসেবে, চট্টগ্রাম আনোয়ারায় যে শুরু হয়েছে। এটা সহ প্রতিরক্ষা খাতে বাংলাদেশের বিশেষ করে বিমান বাহিনী এবং নৌবাহিনীর অধিকাংশ অস্ত্র সরবরাহকারী দেশ হলো চীন। বিনিয়োগ যদি চিন্তা করা হয়, মানে একটা বড় বিনিয়োগ বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। এর বাইরে বাংলাদেশের সবচেয়ে বড় টার্গেট থাকা উচিত শ্রম বাজার কিভাবে উন্মুক্ত করা যায়। এই জায়গাগুলোতে যদি সরকার সফল হতে পারে, আমি বলবো এই সফরে ভারতের সাথে যেই সম্পর্কের ঘাটতি আছে, অথবা এখন বাণিজ্য ভারতের সাথে একটা বড় কঠিন পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে, যারা বাণিজ্য করে, টুকটাক বাণিজ্যের সাথে সম্পৃক্ত রয়েছে, তাদের অবস্থাটা এখন পর্যন্ত ভালো যাচ্ছে না। সেটা আমি মনে করি চীনের এই সফরের মধ্যে দিয়ে কিছুটা হলেও কাভার করা সম্ভব। সেক্ষেত্রে সরকারের উদ্যোগের পাশাপাশি, সরকার প্রধান উদ্যোগের পাশাপাশি বাকিদেরকে সফলতার সাথে হ্যান্ডেল করতে হবে। আমরা দেখি সবসময় সালাউদ্দিন আবি, আমাদের একজন অতিথি আপনাকে একটা প্রশ্ন করতে চান, অন্যরা আদায় করে নেয়, সেটা যেন না হয় এখন আর কি। আমি জাস্ট আপনি বাণিজ্যের কথাটা বলছিলেন চীনের সাথে, যেটা $28 বিলিয়ন মতো একটা বাণিজ্য রয়েছে, কিন্তু এখানে যে বাংলাদেশের সাথে যে একটা বাণিজ্য ঘাটতি রয়েছে চীনের, এটাও কিন্তু অনেক বড়। তো আপনি কি মনে করেন যে এই সফরের মাধ্যমে এই বাণিজ্য ঘাটতিটাও কমানোর একটি ব্যবস্থা হবে? আপনি কি মনে করেন? দেখুন, চীন কিন্তু আমি বলবো একসাথে যদি বলতে খুব পাকা খেলোয়াড়। চীন এই বাণিজ্য ঘাটতি কমাবে বরং বাড়াবে আমার কাছে মনে হয়। কারণ আমার বাড়ির পাশে, আমার বাড়ি গাজীপুরে, বাড়ির পাশে বিআরটি নামে আওয়ামী লীগের সময় শুরু হওয়া 2016 সালে শুরু হওয়া একটা প্রজেক্ট শুরু হয়েছে। সেখানে প্রায় 4200 কোটি টাকা সরকারের প্রজেক্ট ছিল। সেখানে প্রত্যেকটা সরঞ্জামাদি চীন থেকে আনতে হয়েছে। আমি দেখেছি অধিকাংশ ইঞ্জিনিয়ার চীন থেকে নিয়োগ করা, এমনকি শ্রমিকদের একটা বিরাট অংশ চীন থেকে এখানে আসা। এবং আমার নিজের বাড়িতে চায়না শ্রমিকরা সেখানে ভাড়া থেকেছে। এই যে মানে চীন তার প্রজেক্টগুলোকে, তার এখানে বাংলাদেশি ইনভেস্ট গুলোকে এইভাবে কাজে লাগিয়ে তার ব্যবসাটাকে কনফার্ম করার চেষ্টা করে, এইটা যদি আগের মতো কন্টিনিউ করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় না বাণিজ্য ঘাটতি বাড়বে, বরং বাণিজ্য ঘাটতি আরো কমবে। বাণিজ্য ঘাটতি কমবে না, বরং বাড়বে। এটা মানে আমার কাছে মনে হয় সেক্ষেত্রে বাংলাদেশে খুবই দক্ষতা পরিচয় দিতে হবে, এবং এই বাণিজ্য ঘাটতি পূরণের যে কাজগুলো, যেই মেথোলজিক্যাল ইস্যুগুলোকে সামনে নিয়ে এসে যে প্রক্রিয়াটা মেনটেন করা দরকার, এটা খুব বেশি
মানে আমি বলবো সিরিয়াসলি মেনটেন করতে হবে, এছাড়া কামরুজ্জামান এটা রতন, সম্ভব আপনার না। যদি এখানে কিছু যুক্ত করার থাকে, এবং একই সাথে আপনার কাছে যেমন প্রশ্নটি সেটি হচ্ছে, যেহেতু এর মধ্যে একজন অতিথি বলছিলেন যে ভারত বাংলাদেশের সাথে যে চীনের যে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর যে সফর, সেটি নিয়ে নানা ধরনের চুলচেরা বিশ্লেষণ তারা করছে, এবং একই সাথে ভারতের সাথে আমাদের সম্পর্ক আগের মতো যেরকম মুখে বলা হতো বন্ধুত্বের, কিন্তু দিন শেষে তো আসলে আমরা দেখেছি বন্ধুর মতো তারা ছিল না। কিন্তু একটি সুসম্পর্কের একটি প্রক্রিয়ার কথা আমাদের সরকারও বলেছে, তাদেরও সরকারের পক্ষ থেকে একসময় বলা হয়েছে, আমরা দেখেছিলাম। কিন্তু নানা ঘটনার প্রেক্ষিতে আসলে সেই বিশ্বাসের জায়গাটা আসলে থাকছে না। আপনার কাছে কি মনে হয় যে চীন সফরের এই বিষয়টি নিয়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে যে এই মুহূর্তে টানাপোড়েন চলছে, সেটি কি সামনের দিনগুলোতে আরেকটু বাড়বে বলে আপনার কাছে মনে হচ্ছে? আসলে প্রথম আমি উত্তরটা মানে প্রশ্নটা কিন্তু আমি সঠিক শুনিনি, জাস্ট এখানে যান্ত্রিক একটু বলো মিয়াই ছিল, আপনাকে আবার একটা মানে repeat প্রধানমন্ত্রী করে বলে চীন সফরটি নিয়ে এরই মধ্যে যেহেতু ভারতীয় বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে নানা তথ্য প্রকাশিত হচ্ছে, আচ্ছা, ঠিক আছে। এবং আশা করি বুঝতে পেরেছেন বোধহয়। জি। জি। এখন দেখেন, ভারত সবসময় আমাদেরকে প্রভাবিত করতে চায়। এই যে বসিং যে একটা প্রথা, এই প্রথার থেকে সে উঠে আসতে পারে না। এখন বুঝতে হবে ভারতকে এই ক্ষেত্রে যে এটা কি নতজানু সরকার, আমার সরকার কি নতজানু, এটা জনগণের ভোটে প্রত্যক্ষ। তার মানে সবার আগে বাংলাদেশ, তারেক রহমানের যে একটা স্লোগান যে আমার সবার আগে বাংলাদেশ, মানে প্রতিটি মানুষের স্বার্থটাকে আমাকে দেখতে হবে। হ্যাঁ, ভারত আমার প্রতিবেশী, আমার বন্ধুত্বের ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে আমি তাকে দিব, কিন্তু ভারত সরকার আমার কতটুকু আমার স্বার্থের জন্য সে ভাবে, বা এই ভাবনার উপর সে কতটুকু বন্ধুত্ব আমার জন্য মানে সে জারি রাখতে চায়। এখন দেখেন পাশাপাশি চীন সফরে আমার চীনের সাথে আমার যে এখন সম্পর্ক, আমার অবকাঠামোগত আমার উন্নয়নের জন্য বাংলাদেশে এখন যতটুকু আমি জানি নিয়ার অ্যাবাউট 30,000 মানে চাইনিজ, ওরা এই দেশে বিভিন্নভাবে বিভিন্ন প্রজেক্টের সাথে এদেশে কাজ করছে, এবং বিনিয়োগের ক্ষেত্রে দেখেন, এবং ভবিষ্যতে তিস্তা ব্রিজের ব্যাপারে মানে ব্যারাজের ব্যাপারে ওরা যতটুকু অর্থায়ন করবে, এটা কিন্তু ভারত করবে না। ভারত সবসময় তাদের স্বার্থের জন্য বাংলাদেশকে একটা পাপেট হিসেবে মানে ব্যবহার করতে চাবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় আবার আমি ভারতের সাথে যে আমি তো ঝগড়া বিবাদ করতে পারবো না, আমাদের নজরে থাকতে হবে বা খেয়াল থাকবে সবসময় যে ভারত কখনো আমাদের ভালো চায় না, কিন্তু সেই জায়গায় আমাদের তো তাদের সাথে তো ওই বৈরী পরিবেশটা করা যাবে না যেটা তারা পুশিন দিয়ে বা বিভিন্নভাবে। আর আমরা সর্বোপরি জানি ফেসিস্ট যাদের কাছে আশ্রয় থাকে, নিশ্চয়ই পৃথিবীর কোনো দেশ তাকে আশ্রয় দিল না, এই দেশটা তাকে আশ্রয় দিল। সুতরাং তার সাথে সম্পর্ক কি সেটা তো আগেই তাদের বিভিন্ন মন্ত্রী এইভাবেই বলেছে। সুতরাং ওইটা খেয়াল থাকতে হবে। পাশাপাশি আমাদের স্বার্থ কখনোই আমরা ভারতের সাথে, যেটা বাস্তবতা, তারা আমাদেরকে দিয়ে থুয়ে সম্পর্ক রাখবে না, বরঞ্চ চায়নার যে অর্থনৈতিক ভিত, এটার সাথে আমাদের অ্যাটাচমেন্টটা এমন হইতে হবে যে এই অ্যাটাচমেন্টের কারণে আমার দেশটা উন্নত শিখরে চলে যায়। এবং ইন্ডিয়া মানে আমাদের যতগুলো স্বার্থ কামিং ডে যে আমাদের যা আসবে, বিশেষ করে আমি এখানে বলতে চাই, চায়না যদি চায় আমার যে 15 লক্ষ রোহিঙ্গা আমার যে বোঝা হয়ে আছে, যে কোনো সার্কামস্টেন্সে এই রোহিঙ্গারা কিন্তু আমার বোঝা। এই বিষয়টি নিয়ে কি আলোচনা হবে চীনের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর? আমার চায়নার সহযোগিতা আমার অবশ্যই লাগবে। সহযোগিতা কি আমাদের প্রতি মনোভাব, দেখো আমরাই তো আমাদের আমি একটা সম্পূরক প্রশ্ন করতে চাই আপনাকে, সেটা হচ্ছে যে আপনি যেহেতু একজন এমপি এবং সরকারের সাথে আছেন, সরকার দলীয় এমপি, এই যে আমরা জানি যে আপনি যে কথাটি বলছিলেন যে ভারতের সাথে আমাদের তো অবশ্যই ভারত কখনোই আমাদেরকে দেয়নি, এবং বর্তমান সরকার কিন্তু আপনি যেটা বলেছেন যে জনগণের সরকার, এবং সেই হিসেবে এই সরকারের পরিচয় হচ্ছে সবার আগে বাংলাদেশ। তাহলে যেই ন্যায্য হিস্যাগুলো আমরা ভারত থেকে পাচ্ছি না, বঞ্চিত হচ্ছে, এই ব্যাপারে আসলে বর্তমান সরকার কি করবে? আসলে বর্তমান সরকারের প্রথম হলো একটা ধীরতা এবং প্রত্যয়ী মনোভাব এই ভারত সরকারকে জানিয়ে দেওয়া, যা ইতিমধ্যেই পার্শ্ববর্তী এই দেশকে এই সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে এই মেসেজটা কিন্তু দিয়েছে। এবং সর্বোপরি আমাদের জাহিদুর রহমান, তার ইন্টিগ্রিটি, তার পার্সোনালিটি, সেটা বড় কথা না। বাংলাদেশের উনি একজন অভিভাবক হিসাবে বা প্রতিনিধি হিসাবে কিন্তু ভারতে গিয়েছিলেন। তার উপর যে অমর্যাদা করে এবং মানহানি ভাবে তার সাথে যেই আচরণটা করেছে,
ঢুকতে দেওয়ার পরেও কিন্তু তিনি ওর থেকে কিন্তু ওই দেশে ঢুকেননি। এই যে এই ধরনের যে মনোভাবটা, এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করতে চাই না, কিন্তু আমাদের মর্যাদাটা কখনই পার্শ্ববর্তী দেশ অতীতে যেরকম অতীত সরকার শুধুমাত্র ক্ষমতা থাকার জন্য যেভাবে নিজেদের আত্মসম্মানকে বিলিয়ে দিয়েছে, আমার মনে হয় ওই জায়গা থেকে এই সরকার কখনই সেটা করতে যাবে না। আমার মনে হয় পরবর্তী যে কোনো পদক্ষেপের ক্ষেত্রে শুধু ভারতকে এতটুকু মেসেজ রাখা যে দেখো আমরা জনপ্রতিনিধিত্বশীল একটা সরকার, আমাদের সাথে যেইগুলো দেখেন আমাদের 54টা নদীর হিস্সা কিন্তু কখনই তারা বুঝে দেয় না, এবং তারা যে দেবে না এইটা মেনে বুঝেই কিন্তু তাদের সাথে আমাদের আন্তরিকতার যেটা মানে কি বলবে জোড়াতালি দিয়ে ওদের সাথে সম্পর্ক হবে না, তাদের জোর করে তাদের অন্তরটাও পাবো না। আমি এই ক্ষেত্রে ছোট্ট একটা উদাহরণ বলতে চাই যে দাবারু ছিল আমাদের নিয়াজ, সে একবার আমি ব্যক্তিগতভাবে তার একটা আমি শুনেছি তার মনোভাবটা যে আমি জীবনে যত জায়গায় যাই আর এই ভারতে কোনদিন খেলতে যাবো না। কেন? আমি একজন দাবারু, আমার যে মেন্টাল পিসের জন্য আমার যে ধরনের হোটেল অ্যাকোমোডেশন দেয়া দরকার ছিল ওরা আমাকে কোনোদিন দেয়নি। তার মানে ঠিক কি একটা ক্রীড়াঙ্গনের একটা ব্যক্তিত্ব যেটা তার সিঙ্গেল তার মেধার যে বিকাশটা, মেধা দিয়ে যে সে পরদিন সকালবেলা যে খেলবে, তারা নাকি এমন ভাবে খাওয়া, তারপর রুমে এসি নেই, এইভাবে মেন্টাল যে টর্চার করাটা এটা কিন্তু করেছে ফুটবলের ক্ষেত্রে। এখন তো ভারতে তো এখন শুনি যে ভারতে ধরেন বাংলাদেশের পাসপোর্টে যদি কেউ যায় বেড়াতে এবং তার হোটেল বুকিং এর ক্ষেত্রে অনেক সমস্যা হয়, বাংলাদেশের পাসপোর্ট থাকলে হোটেল বুকিং দেয় না। পৃথিবী কিন্তু আপনার এক দরজা বন্ধ হবে, আল্লাহ তাআলা কিন্তু আরো আপনার 5টা দরজা খুলে দিবে। যেই পরিমাণে মানুষ ভারতে যেত চিকিৎসার ক্ষেত্রে হোক, শপিং এর ক্ষেত্রে হোক, আমার তো মনে হয় যে কলকাতা বেসড যত বড় বাজার বলেন অন্যান্য যতগুলো বাংলাদেশের উপর যতগুলো তাদের নির্ভরশীলতা ছিল, হ্যাঁ আমাদের কষ্ট হচ্ছে কিন্তু আজকে থেমে নাই। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্যাংকক, ইভেন তো আজকে চায়নাতে আমাদের রিজভি ভাই দেখেন চায়নার চিকিৎসা গিয়েছে, এবং ওদের যে মেন্টালিটি হসপিটালিটি, আমার মনে হয় তারা এটা ভারত সরকার বুঝতে পারবে যে তাদের ইকোনমি কিন্তু এখানে একটা ধস নেমেছে। আমরা আসলে চাই না কারোর সাথে আমাদের সম্পর্ক খারাপ হোক, তবে সবার আগে বাংলাদেশ, সেটি আসলে আমাদের আসলে প্রত্যাশা থাকবে। আমরা এবার একটু অন্য প্রসঙ্গে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে সালাউদ্দিন আইয়ুবী আপনার কাছে আসতে চাই। আপনাদের একজন নেতা বলেছেন যে বিএনপি জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে, এবং একই সাথে তিনি বারবারই বলছেন যে মানুষ যে কারণে বিএনপিকে ভোট দিয়েছে বিএনপি সেই কথা রাখেনি। এরই মধ্যে এনসিপির আপনাদের একজন সংসদ সদস্য, আপনাদের জোটের সংসদ সদস্য হান্নান মাসুদ আজকে যে বক্তব্য দিয়েছেন, নিশ্চয়ই কামরুজ্জামান রতন ভাই ছিলেন বোধহয় আজকে সংসদ অধিবেশনে, তিনিও নিশ্চয়ই ঘটনাটি আরো ভালো করে জানেন। হান্নান মাসুদ সরাসরি বলছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করেই তিনি আসলে বলেছেন যে ঋণ খেলাপি ইসলামী ব্যাংক দখল নিয়ে কথা বলতে চান, তখন প্রধানমন্ত্রী বলেন আপনারা সবাই জমিদার, তার যারা ঋণ নেন নাই তিনি বলেন যে এর মধ্য দিয়ে মূলত প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদের উৎসাহিত করছেন বলে হচ্ছে বক্তব্য দিয়েছেন, এবং একই সাথে বলছেন যে বিরোধী দল মিছিল করে মদের দাম বৃদ্ধি কেন সেটি নিয়ে আলোচনা করছে, কেন সিগারেটের দাম বৃদ্ধি করা হয়েছে, এ ধরনের কথা বলছেন। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে বিরোধী দলের এক ধরনের সমালোচনা করেছেন বলে আপনারা মনে করেন। একটু বলবেন যে বাজেটে কি শুধুই সিগারেটের দাম বৃদ্ধি অথবা অন্য যে বিদেশি পণ্যের কথা বলা হচ্ছে সেই বিদেশি পণ্য বৃদ্ধি নিয়েই কি আসলে কথা বলবার কথা বিরোধী দলের? মাননীয় প্রধানমন্ত্রী যেখানে শিক্ষা এবং কৃষি খাতে সবচেয়ে বেশি এবার বাজেট বরাদ্দ দিয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে তো আপনারা কোনো দৃষ্টিপাত করছেন না, আর বলছেন যে বিএনপি জনগণের প্রত্যাশা পূরণ করেনি, কথা রাখেনি। কিসে মনে হয়েছে আপনাদের যে জনগণের প্রত্যাশা বিএনপি পূরণ করেনি? ধন্যবাদ আপনাকে। দেখুন, বিএনপি কেন কথা রাখেনি এটার তালিকা করতে গেলে আপনার আজকে কালকে সকাল পর্যন্ত নিতে হবে। প্রথম কথা হলো মানুষের প্রথম প্রত্যাশা ছিল বাংলাদেশ সংস্কার দিয়ে এবারের যাত্রা শুরু হবে। বিএনপি প্রথম দিনই সংস্কারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। তারা সংস্কারের জন্য যে শপথ নেওয়ার কথা সেই শপথ নেয়নি প্রথম দিন। এমনকি বিএনপির ম্যাক্সিমাম সংসদ সদস্য সেটার জন্য প্রস্তুতি নিয়েছিল। অনেক সংসদ সদস্য শপথের জন্য যে ফর্ম দেওয়া হয়েছে সেটা স্বাক্ষর করেছে, দেন তাদেরকে সেখান থেকে বিরত রাখা হয়েছে। তার প্রথম কাজ। দ্বিতীয়, তারা জনগণকে যে কথাগুলো বলেছিল একটা একটা করে ভায়োলেট করেছে। বলেছিল যে কোথাও
দলীয়করণ করবে না। বিএনপির যে 31 দফা ছিল, 31 দফায় উল্লেখ করা ছিল তারা প্রশাসক বসিয়ে কোনো নির্বাচিত প্রতিনিধির স্থলাভিষিক্ত করবে না। তারা জেলা পরিষদের প্রশাসক বসিয়েছে, সিটি কর্পোরেশন প্রশাসক বসিয়েছে। গুরুত্বপূর্ণ জায়গা, এমনকি বাংলাদেশ ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ জায়গায়ও তারা দলীয় লোক বসাতে কোনো ধরনের কুণ্ঠাবোধ করেনি, যেটা বাংলাদেশের এই 54 বছরের ইতিহাসে এরকম ঘটনা কোনোভাবেই ঘটে। এইভাবে দলীয়করণ কোনো সময় একেবারে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে এই জায়গায় দলীয়করণের ফলে গত 17 বছরে কি ঘটেছে সেখান থেকে বিএনপি কোনো শিক্ষা নিয়েছে বলে মনে হচ্ছে। আমরা দেখেছি যে ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে বাইতুল মুকাররমের খতিবকে পর্যন্ত পালিয়ে যেতে হয়েছে। এই জনগণ যদি জেগে উঠে, যাদেরকে প্রশাসক বসিয়েছে তারা কি থাকতে পারবে? পারবে না। কিন্তু এটা ভুলে যায় মানুষ। এটা যে কি এক মধু, এই মধুর টানে অন্য সব ভুলে যায়। কি দরকার ছিল প্রশাসক বসানো? আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে। তৃতীয়ত জায়গায় বলি, একটা শেষ করি। আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখুন, আজকে ইসলামী ছাত্র শিবিরের সাঘাটা উপজেলার একটা ইউনিয়নের সভাপতিকে খুন করা হয়েছে এবং প্রকাশ্য দিবালুকে কুপিয়ে খুন করেছে উপজেলা মসজিদের সামনে। এই যে ঘটনা, শুধু এটাই নয়, প্রায় আপনি ঘটনা দেখবেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজির ঘটনা ঘটছে। আজকেও আপনি এখানে সংবাদে পড়ছিলেন যে নারায়ণগঞ্জে এক এমপির ছেলে বহিষ্কার হয়েছে ইতিমধ্যে, সে আবার যুব দলের নারায়ণগঞ্জ জেলা। আমার মনে হচ্ছে অনেকগুলো সাবজেক্ট চলে আসতেছে, আমরা একটু সাবজেক্টে থাকি। একটা জিনিস আপনাকে শুধু প্রশ্ন করতে চাই, একটা প্রশ্ন করতে চাই। চতুর্থ, আমি শেষ করছি। চতুর্থ, জনগণের একেবারে সীমা অতিক্রম করেছে হলো দ্রব্যমূল্য বৃদ্ধি। বিদ্যুতের দাম অনাকাঙ্ক্ষিতভাবে বৃদ্ধি করা হয়েছে, তেলের দাম একাধিকবার বৃদ্ধি করা হয়েছে, এলপিজির দাম বৃদ্ধি করা হয়েছে। যে বিশাল তালিকা, আমার কাছে বিরাট বড় তালিকা আছে। বিএনপি আসার পরে কি কি পরিমাণ পণ্যের দাম ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। মানুষের এই তেলের দাম বৃদ্ধির পরে 41টা পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, ডিমের দাম বৃদ্ধি পেয়েছে, রসুনের দাম বৃদ্ধি পেয়েছে। এরকম বিশাল তালিকা তখন তৈরি হয়েছে যখন তেলের দাম বৃদ্ধি পেয়েছিল, গাড়ি ভাড়া বৃদ্ধি পেয়েছে। মানুষের তো আসলে নাবিশ্বাস উঠে গেছে। এই জায়গাগুলো থেকে আপনি মানে কোনোভাবে অস্বীকার করতে পারবেন না যে বিএনপি এই জায়গায় মানুষকে হতাশ করেছে। আচ্ছা, আমি জাস্ট আপনাকে একটা প্রশ্ন, আমি বলবো সবচেয়ে বড় হতাশা হলো বৈষম্য। চতুর্দিকে যেখানে আপনি মানে দলীয় করার কোনো প্রয়োজন ছিল না। আমি জাস্ট প্রশ্নটা করি, আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে। আপনি নিশ্চয়ই ইউরোপ আমেরিকার বিভিন্ন যখন পট পরিবর্তন হয়, যখন নির্বাচিত সরকার আসে ক্ষমতায়, সেই ঘটনাগুলো জানেন। এক খুদ আমেরিকায় আওয়ামী লীগ যখন ছিল সেটাও জি 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 আমি আসছি গণতান্ত্রিকভাবে যেগুলো হয়। আমেরিকায় ধরেন, আমেরিকা যখন একটি সরকার ক্ষমতায় আসে, একদিনে কিন্তু লক্ষ লক্ষ মানুষ চলে যায় চাকরি থেকে এবং নতুন করে তার দলের লক্ষ লক্ষ লোক ওই সেখানে নিয়োগ পায়। এখন এই যে প্রশাসক নিয়োগ নিয়ে আপনি কথা বলছেন না, আমি যেটা বলছি, আমার প্রশ্নটা করি আগে। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যেটা বলছেন, তাহলে কি বিএনপি সরকার আসার পরে যে সেই ফ্যাসিস্টের লোকজনই আসলে সেখানে রাখা উচিত ছিল বিএনপির, না বিএনপির এই পরিবর্তনটা খুব বড় অন্যায় হয়েছে? ওকে, আমি 10 সেকেন্ড একটা প্রশ্ন করি। আপনি ইউরোপ আমেরিকার পুরো ইতিহাস ঘেটে একটা উদাহরণ দেখান যে নিউ ইয়র্ক সিটির মেয়রের পরিবর্তে কোন দলের একটা প্রশাসক বসানো হয়েছে। একটা উদাহরণ দেখান। কামরুজ্জামান রতন, আপনার কাছে আসতে চাই। আপনারা দলীয়করণ করছেন বিভিন্ন জায়গায়, বিরোধী দল বারবার এই প্রসঙ্গটি তুলে এনেছেন এবং যে প্রশাসক নিয়োগের বিষয়টিও তারা সামনে নিয়ে এসেছেন। আপনারা দলীয়করণ আসলে কি করছেন? আসলে আইবি ভাইয়ের সাথে আজকে পার্লামেন্টে কথা হলো। আসলে বিরোধী দলের কাজ কি? ছিদ্র অন্বেষণ করা, কিন্তু সেটা সত্যতা না একটা শুধু আমার ব্লেম গেম বা আমি ব্লেম দেওয়ার জন্য ওনাদের কিছু বলতে হবে। আমরা তো কাজের মধ্যে থাকি, উনি তো বলবি আইবি ভাই এই যে আপনাদের ওবামার প্রশাসন ছিল, আমি কেন উদাহরণটা দিব না? যদি এই এক্সাম্পলটা যদি আমার অনুকরণীয় দৃষ্টান্ত হয়, আমি ফলো করব না কেন? আচ্ছা, এই যে ট্রাম্প এসে একজনকে হোয়াইট হাউসে কি একজনকে তার মানে কোনো জায়গায় রেখেছে? আমরা ওই মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারছি না? এই যে শাসন ব্যবস্থার অবকাঠামো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো? মনে করেন আপনার সাথে আমার যতই একটা দোস্তির সম্পর্ক থাকে, আপনার ড্রাইভারটা যতই আপনাকে আমাকে ভালোবেসে দিতে চান, আপনার ড্রাইভারটা আমি কিন্তু নেব না, বা আমার ড্রাইভারটা
আপনি কিন্তু কখনো নেবেন না, এটা বাস্তবতা স্বীকার করেন। আপনি যেটা বলেছেন প্রশাসক নিয়োগ করা বা বিভিন্ন ক্ষেত্রে যেটা বলেছেন, আমরা যাকেই এই সাময়িক ভাবে নিয়োগ করেছে নিশ্চয়ই এটা তো অফুরন্ত অনন্ত সময়ের জন্য তারা থাকবে না। এবং এখানে বলেছে সরকারি টাকা বাই দিয়ে ডিসেম্বর, না বাই ডিসেম্বর, ডিসেম্বরে বলে না, বাই অক্টোবরে এই নিজের ধরনের প্রচারণা চালাইতেছে, শত শত কোটি টাকা খরচ করতেছে, নিজের মেয়র ইলেকশন করতেছে নিজে, কে? প্রশাসক না, না, হয়ে বড় it's not- বিলবোর্ড no, no, দিয়ে absolutely প্রচারণা wrong. চালাইতেছে। This is not true at all. শুনেন, আপনি একটা এলাকা আছে, আমি একটা এলাকা আছি। আরে ভাই, আমি এই পর্যন্ত সিটি কর্পোরেশনের কথা না, বলছি। ভাই এই পর্যন্ত এক গল্প শোনাচ্ছেন, বিলবোর্ড লাগাইছে। তাহলে তো বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ছিল, আমার একটা হেলদি একটা অর্থনৈতিক ভিত রেখে গিয়েছিল। আপনার এক একটা মন্ত্রীর সাথে গিয়ে কথা বলেন, তারেক রহমান যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে যে চেয়ারটা গরম, যে অবস্থা রেখে গেছে আসলে একটা ভয়ানক সিচুয়েশন। একটা বললাম তো, একটা বিধ্বস্ত অর্থনীতির উপর এই দেশটা দাঁড়িয়েছে। বাংলাদেশে এই এখন নতুন বাজেট হলো, এই যে এত ঘাটতি বাজেট, যতটুকু দেখছেন এই যে উদ্বৃত্ত বাজেট, যতটুকু এই 6 লক্ষ মানে 6.5 লক্ষ কোটি টাকা উঠাতেই কিন্তু এই সরকারকে রান করাতে হবে। সুতরাং এইটা কিন্তু হেডেক। এই হেডেকের মধ্যে আপনি যেভাবে ফিরিস্তি দিলেন, অমুক ডিপার্টমেন্ট এইটা নিয়ে গেছে কোটি কোটি টাকা, কোথায় থেকে টাকাটা পাইলেন? আপনি বলেন, স্পেসিফিক বলেন যে ওই কর্পোরেশনের, সিটি কর্পোরেশন হোক, ওই মন্ত্রণালয় হোক, আওয়ামী লীগ এত টাকার একটা ফান্ড রেখে গেছে। আপনি স্পেসিফিক বলেন ওই ব্যাংকে এই প্রকল্পে এতগুলো টাকা রেখে গেছেন, আপনি বলতে পারেন। কিন্তু আমি আপনাকে এতটুকু বলি, কথা বলি সত্যতা, আমরা সতের উপর কথা বলি এবং সত্য নির্ভর না, বস্তুনিষ্ঠ কথা বলি। তাদের বাজেট পেশ করছে, অনেক কোটি টাকা বাজেট এখনো আছে, সিটি কর্পোরেশনের নিজেদের টাকা আছে, সেটা লোকে বাজেট পেশ করছে ইতিমধ্যে। ভাইয়া, আমরা তো এই মন্ত্রীগুলো তো আমাদের, আমি আপনার সাথে এখানে মিথ্যা বয়ান দেওয়ার জন্য তো আমি এখানে বসিনি। যেটা সত্য, সত্যকে সত্য বলি। আমি একটু রতন ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে উনি যে বলছিলেন, সেটি হচ্ছে যে এই সরকার মানে বেসিক্যালি তো মাত্র 4 মাস কয়েকদিন হলো সরকারের বয়স। আমরা দেখেছি যে গত 6209 দিন একটি বিধ্বস্ত দেশ ফেলে দিয়ে গেছে ফ্যাসিস্ট সরকার। এই 6209 দিনের এই যে বিধ্বস্ত দেশ, এইটা আসলে কি আমরা মাত্র 4 মাসে অর্থাৎ 120 দিনে আমরা বোঝা সম্ভব যে এই সরকার ব্যর্থ কিনা? মানে আমি আপনাকে প্রশ্ন করছি, কারণ এইটার জন্য আসলে কতটা সময় দরকার? মিনিমাম 600 দিন, না আপনাদের কতটা সময় আপনারা নিতে চান বিষয়টা নিয়ে? আসলে মানে কি বলবো, কথার ফুল জুড়ে তো আবার সমস্যার সমাধানটা হবে না। গাজা বা এই যে দেখেন ইরানের সাথে একটা চুক্তি হলো, কখন কোন পর্যায়ে যাওয়ার পর, এখন কি ওভারনাইট যতই আপনি এখানে তাকে অ্যাসিস্ট করেন বা বিভিন্ন ফান্ড থেকে দেন, একটা এটা গাজা এরিয়া, এটা বাংলাদেশের অর্থনীতিকে আমি গাজা বিধ্বস্ত হয় আমি হিসাবে আমি একে ট্রিট করতে চাই। গাজাকে যেমন ওভারনাইট যতই আপনি ফান্ডিং করেন, আপনি এটা মানে অবকাঠামো তৈরি করতে পারবেন না। গাজার চিহ্ন যেরকম নিশ্চিহ্ন করে ফেলেছে, বাংলাদেশের অর্থনীতির ভিতটা নিশ্চিহ্ন করে ফেলেছে। আপনি বিরোধিতা করতে পারবেন। এখন জিনিসটা কি জানেন, আজকে আইয়ুবী ভাইদের যদি ক্ষমতা দিতাম, হয়তো আল্লাহ তাআলা আমাদের আসমান থেকে মানে মান্না সালোয়া মানে পাঠাতো, না হলে আরেকটা কথা হইতে পারতো যে এমন আলাউদ্দিনের চেরাগ ওনাদের কাছে থাকলে হয়তো ওনারা ওভারনাইট মানে সমাধান করতে পারতো। আমি আইবি ভাইকে আপনাকে বলতেছি, আপনার চোখটা খোলা রাখুন। আমার এফিসিয়েন্টলি আমার সরকার সততার সহিত যা পেয়েছে এবং যা ওনারা প্ল্যান করেছে, দেখেন মাথা থাকলে মাথা ব্যথা হয়। একটা আমার এখানে একটা বাজেট দিয়েছে, নিশ্চয়ই যারা দিয়েছে চিন্তা করে দিয়েছে, তারা কিন্তু হেডেক, এটা কিন্তু প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে কিন্তু এই সমস্যার সমাধান করা যাবে না। নিশ্চয়ই সরকার দায়িত্ব নিয়েছে। আমার মনে হয় সরকারের সময় আপনারা দেওয়ার কিছু নেই, বাস্তবতা শুধু চিন্তা করেন আপনারা ক্ষমতায় যেতেন, তারপরে এই বিধ্বস্ত অর্থনীতি কোথা থেকে আপনারা এটা পেতেন? আপনারা যতই আপনারা সুন্দর সুন্দর কথা বলবেন, বিরোধীতে থাকলে এটা বলা যায়, বাস্তবতা যখন আপনার দায়িত্বটা কাঁধে পড়বে তখন আপনার বোঝা যাবে আসলে আপনার হিমশিম খেতে হয়। আবারও বলছি, বিএনপি সুচারুভাবে দক্ষতার সহিত অনেস্টলি কাজ করছে কিনা, এইখানে কোথাও দলীয়করণ করছে না বিএনপি, এই বিষয়টি কি দলীয়করণ করছে না? এখন আপনাকে বলি, যাদেরকে দরকার যে জায়গায় তাদেরকে বসাচ্ছে, ওই বসাবার পরে সে এখানে দলীয়করণ করছে কিনা, সে অব্যবস্থাপনায়, সে এখানে সোজা কথা দুর্নীতির মধ্যে জড়িয়ে যাচ্ছে কিনা বিএনপি। আমার মনে হয় আইবি ভাই অনেক হয়েছে। আমি মনে করি আমরা কথা বলি, এনাফ ইজ এনাফ। কথামালা দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে না। আমার বিনীতভাবে বলছি, তারেক রহমান যেইভাবে
যেইভাবে সাশ্রয়ী মনোভাব নিয়ে ওরা আমি একটা প্রশ্ন করতে চাই, বিভিন্ন ভাবে বলেন জি। ওনার আন্তরিকতা এবং 50 টাকা আপনার একটু দাম দিতে হবে। একটা প্রশ্ন করি যদি সুযোগ দেন আর কি। জি প্লিজ। জি, আপনি জানেন যে সারোয়ার আলম একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, ম্যাজিস্ট্রেট থাকতে খুবই আলোচিত ছিলেন। তিনি সম্প্রতি সিলেট জেলার জেলা প্রশাসক হয়েছেন, ডিসি হয়েছিলেন। আজকে তাকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে। গত কয়েকদিন ধরে বেশ আলোচিত হচ্ছিল শাহজালাল এবং শাহপরান মাজারের যে ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা, এই দুইটা নিয়ে তিনি কাজ করছিলেন। এবং তিনি বলেছেন আজকে ওনাকে প্রত্যাহার করার পরে গণমাধ্যমে বলেছেন যে আমি তো ভালো কাজে হাত দিয়েছিলাম, যাদের পেটে হাত পড়েছে তারা আমাকে লাথি মেরেছে। আচ্ছা, এটা এখন এটা এই- প্রত্যাহার না বদলি? অনেক নেতাকে দেখেছি, না, এটা আমি অনেক নেতাকে দেখেছি সারোয়ার আলমের পক্ষে কথা বলতে, কিন্তু সেই বিএনপি আজকে এরকম একজন না, কিন্তু সব উনি তো কাউকে তো উল্লেখ করে বলেননি কাদের পেটে হাতের কথা যে বলেছেন, সেখানে তো উনি বলেননি যে বিএনপির কারো কোনো কিছুতেই সেখানে আপনাকে প্রশ্ন সম্পৃক্ততা আছে। করিনি প্লিজ। জি। আমি এটা উত্তর দিচ্ছি। আমি জি। আপনাকে কথা বলি, শুনেন। যখন দায়িত্বটা পেয়েছিল তখন বিএনপি খুব ভালো ছিল, বা এই কর্তা ব্যক্তিরা তার পক্ষে ছিল, বা তখন একটা সাধু সাধু একটা মানে এরকম একটা মনোভাব ছিল। আপনি নিশ্চয়ই তারেক রহমান আমাকে ধরেন একটা জায়গায় বসালো, আমি যদি অদক্ষ হই, আমি যদি চোর হই, আমি যদি এটাকে ম্যানেজমেন্ট যদি আমি দক্ষতার প্রমাণ না করতে পারি, নিশ্চয়ই আমাকে চেহারা দেখে তারেক রহমান বসিয়ে রাখবে না। এটা ডাইনামিক। এবং আমি মনে অদক্ষ চোর এটা বলতে চাচ্ছেন? আমি বলতে চাই নিশ্চয় তার কথা বলতে, এটা আপনি আসলে স্পেসিফিক বলেন যে সে এই কারণে সে এখান থেকে চলে গেছে, তাহলে বলুক সে এত সৎ হয়, তাহলে এত সাহসী হয়, তাকে স্পেসিফিক বলতে বলেন। শাহজালাল মাজারে এবং শাহপরান বাজারে যে অর্থনৈতিক অস্বচ্ছতা রয়েছে, দুর্বলতা রয়েছে, লেনদেনে অস্বচ্ছতা রয়েছে, দুর্নীতি হয়, এটার বিরুদ্ধে কথা বলার কারণে, সেখানে যে মাদকের লেনদেন হয় সেটার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার কারণে সেটা কি ওনার প্রজ্ঞাপনে সেটা কি লেখা আছে? না, আমি একটু না, একটু না, প্রশ্ন না। করি যে এই ওনার প্রজ্ঞাপন, ওনাকে যে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে, কোন প্রজ্ঞাপনে এরকম লেখা হয়? না তাইলে আপনি কি করে বলছেন যে শুধু এই স্পেসিফিক এই কারণে? না না, আমার প্রশ্নটা শেষ করি, আমার প্রশ্নটা শেষ করি। বলি বিএনপি, আপনার প্রশ্নটা একটা করছেন, এটার উত্তর দেই, তারপর একটা না না না, আমার প্রশ্নটা করি যে সেটা হচ্ছে যে আপনি কি করে ভাবছেন যে শুধু এই কারণেই তাকে এখান থেকে উইথড্র করা হয়েছে? আমি বলছি যে বিএনপির কর্মী দর্শনের দায়ে প্রত্যাহার হয় বা বহিষ্কার হয়, তাকেও লেখা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়। দর্শনের কথা সেখানে লেখা হয় না। আমি জানি আমার জেলার ছাত্র দলের সভাপতি বহিষ্কার হয়েছিল, কিন্তু সেটা লেখা হয়নি। আমি সে আবার ভাই আপনাকে এখন তাহলে সরাসরি প্রশ্ন করি, আমি একটু শুনেন, নোংরা জিনিস নিয়ে ঘাটাঘাটি ভালো না, কারণ অন্যের সম্মান। আমি আপনাকে বলি, না আমি আমাকে একটু বলতে দেন। বিবেচনায় শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে সে আজকে আমার কথাটা বলেন, শুনেন। আপনি যে পর্যায়ে যতদিন করবে ততদিন দীক্ষিত হবে। আপনাকে আমি শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি, বিএনপি শুভাকাঙ্ক্ষী, এই ধরনের কাজ, ভালো মানুষকে যতদিন কাজ করতে দিবেন না ততদিন কিন্তু মানুষের কাছে ঘৃণিত হবে। আইবি ভাই, বিএনপি কে সৎ লোককে কাজ করতে দিচ্ছেন না, এইটার খবরদারি কি আপনার নেওয়া উচিত? বা আপনি তাহলে বলি আমি তো বলতে চাচ্ছিলেন না আইবি ভাই, বলতে দেন। তাহলে আমি কুমিল্লায় যাই হয়েছে আমি বলতে চাচ্ছি না, তাকে ওইখানে কি আপনারা অভিযোগ করার সময় যখন তাকে বহিষ্কার করলেন তখন লিখেছেন স্পেসিফিক যে তাকে, আমি মুখ দিয়ে কিন্তু বলতে চাচ্ছি না, আপনি কি তাকে যে কাজটার জন্য সে প্রতারণা করেছে মহিলার সাথে দীর্ঘদিন, আপনি কি লিখেছেন ওইখানে যে এই কারণে তাকে বহিষ্কার করেছে? আপনি একটা উত্তর দেন তো। এটা বলছেন সেটা লিখবে না, সেটা আমি সাংবাদিক সাহেব আপনার দল লিখবে না। ভাই আপনাকে একটা কথা বলি, মানুষ কিন্তু এখন সচেতন। আপনার আমি যে কথা বলছি একটা তৃতীয় কিন্তু একটা মত আছে, কিন্তু যেটা সত্য এইটার উপর কিন্তু মানুষ ডিসিশনটা নেবে। আপনি শুধু কথামালা দিয়ে আপনি আমাকে আপনি কি বলবো, আপনি শুধু গায়ের জোরে কোনো অথেন্টিকেশন নেই, আপনি কথাগুলো বলে যাবেন। আমি শুধু দেখবেন যে যে অপরাধ করুক ওই অপরাধের পরে তাকে শাস্তি দিচ্ছে কিনা এবং দল তাকে কোনো ছাড় দিচ্ছে কিনা, আপনি এটা দেখেন। আপনি বলেন নারায়ণগঞ্জের এই যে ব্যাপারটা, আমি যতটুকু জানি নারায়ণগঞ্জের সেশনটা এরকম ছিল, তাকে যদি যে রক্ষা করতে যাবে তাকে সহ অ্যারেস্ট করা হবে। এটা কি গভর্নমেন্টের মনোভাবটা কি আপনি কি অ্যাপ্রিশিয়েট করবেন? করবেন না আপনারা, কারণ আপনারা ওই একজন অ্যারেস্ট হয়েছে
কেন অ্যারেস্ট হচ্ছে? আমি কি সাধু, বা আমার সন্তান সে কি সাধু? হতেই পারে যে কোনো ব্যক্তি যে কোনো সময় ওই এমপি কি আপনাদের দলের ভাই? অবশ্যই উনি কি আপনাদের দলের নাকি? অবশ্যই আমাদের দলের। হ্যাঁ, আমার মনে হয় যে আমরা আসলে আলোচনাটা তো একটু অন্যদিকে চলে যাচ্ছি। তো আমরা মনে হয় যে আমরা যদি একটু ট্র্যাকে আসি সেটা ভালো হয়। সেটা হচ্ছে যে কথাটি আমি দুজনকে বলবো, যে এই যে বারবার বলা হচ্ছে যে মানে বিশেষ করে বিরোধী দল বা বিরোধী মত, আর আপনি যদি ক্লিয়ার করতেন যে এই মানে 220 দিনে আমরা একটা সরকারের হিসাব করে ফেলছি একটা মোটা দাগে, তো এইটা আসলে কতটা বাস্তবসম্মত হিসাব যে সরকার ব্যর্থ কিংবা সফল? মাত্র 120 দিনের একটি সরকার, আমি যেটি বলছিলাম যে 6209 দিনের একটি জঞ্জাল রেখে গিয়েছিল এই ফ্যাসিস্ট সরকার। সেই হিসাবে মানে এই সরকার আসলে এই মানে মূল্যায়নের সময় হয়েছে কিনা? না, এখন তাহলে এই কথার উত্তর আমাকে একটু দিতে দিন। জি, ধরেন আমাদের আমার বৈবাহিক জীবন, আমরা জানি একটা বাচ্চা কখন ম্যাচিউরড হয়, কত দিন লাগে। এখন হয়েছে কি জানেন, বাচ্চা কনসেপ্ট করে 6 মাস গেল, এখন বাবা মার খুব শখ হচ্ছে বা প্রতিবেশীর খুব শখ হচ্ছে বাচ্চাটাকে এখন বের করতে হবে। ওই 10 হেক্সে যেরকম অপারেশন করে বের করলে এটা মৃত বাচ্চা বের হবে। আমার মনে হয় আইয়ুবী ভাই, আমি বলি যেটা এই যে আমাদের জুবায়ের সাহেব যেটা বলেছেন, গভর্নমেন্ট যতদিন 5 বছরের গভর্নমেন্ট আসছে, 5 বছর পর তো জনগণের কাছে যাবে ভোটের জন্য। তারা যদি এই সব সময়ের জন্য এই যে কাজগুলো আপনি বিএনপিকে দোষ দিচ্ছেন, এই দোষের মধ্যে থেকে দোষের বোঝা মাথায় নিয়ে 5 বছর পর নিশ্চয়ই বিএনপি যাবে না, ভালো কাজ করে যাবে। এবং এই ভালো কাজ করে বিএনপি যাবে এই বিশ্বাস থেকেই আজকের থেকেই এখন আপনাদের বিরোধিতা। আমার মনে হয় বিএনপি যখন যাবে নিশ্চয় জনগণের কাছে বিএনপিকে জনগণের কাছে একটা পাক সাফ হয়ে যাব আমরা। আমি নিশ্চয় যখন যেতাম বা আপনি যখন যাবেন নিশ্চয়ই কিন্তু জনগণের কাছে ওই দায়বদ্ধতা থেকে ওই জবাবদিহিতা নিয়ে কিন্তু জনগণের সামনে আপনাকে যেতে হবে। আমার মনে হয় এই 4 মাসের গভর্নমেন্টকে যেভাবে আপনারা ম্যানিপুলেট করে মানে যেভাবে বলতে চাচ্ছেন মেলাইন করে ছোট করে, আমার মনে হয় এখনই যদি এত ছিদ্র অন্বেষণ করেন। সালাউদ্দিন আবি, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে আমাদের আসলে আলোচনা শেষ করতে হবে অল্প করে 1 মিনিটের ভেতর। যে এ বিষয়ে আমার কথা হলো, দেখুন 4 মাস না 4 দিন না 4 সপ্তাহ, আমি মনে করি না এটা কোনো ম্যাটার করে। তার কর্মটা কি? তিনি এই 4 মাস মনোভাবটা দেখেন, আমার তারেক রহমানের মনোভাবটা দেখেন একটু দেখি। আমি ভাই আমি একটু শেষ করি। আমি আপনার কর্মটা দেখি, এবং আমি এটা বলি না যে বিএনপি একেবারে আওয়ামী লীগের মতো পচে গেছে, বিএনপি এখনই সরকার থেকে সরে যেতে হবে, একথা বলি না। কিন্তু বিএনপি যে কাজটা করে সেই কাজটাকে আমি বলতে হবে না বা বলবো না, এটা যদি না বলি তাহলে গণতন্ত্রটা কোথায় আসে? দেখুন, একজন মন্ত্রী তার উপজেলায় প্রতিমন্ত্রী হিসেবে তিনি 76 কোটি টাকা নিয়েছেন এই 4 মাসে। আর আমি দায় নিয়ে বলছি, রতন ভাই নিজের সংসদ সদস্য, আমি একজন সংসদ সদস্য, আমার উপজেলায় এখন পর্যন্ত 1 কোটি টাকাও পাইনি। তাহলে এক জায়গায় 76 কোটি টাকা যাবে, আরেক জায়গায় 1 কোটি টাকাও পাবে না, এটা কি কোনোভাবে কোন দলীয় স্ট্যান্ডের জায়গা থেকে সঠিক হতে পারে? আমি কি এই কথাটা বলতে পারবো না? আর সেই 76 কোটি টাকা নিয়ে 8টা প্রতিষ্ঠানে বন্টন করা হয়েছে। 8টা প্রতিষ্ঠানের 5টা প্রতিষ্ঠান বা টেন্ডার যে প্রতিষ্ঠানগুলো পেয়েছে সে 5টা হলো মন্ত্রীর সেলের নামে। তাহলে বলেন এখানে কি দুর্নীতির সম্ভাবনা আছে না? আমি না বলি, আমরা এই যুক্তি খণ্ডন আসলে সামনের দিনগুলোতে চলতেই থাকবে। আমরা নিশ্চয়ই আবার আলোচনা করব, সুযোগ পাবো। আজকে আলোচনা শেষ করতে হচ্ছে কামরুজ্জামান রতন, অনেক ধন্যবাদ এবং একই সাথে দুঃখিত যেহেতু সময় দিতে পারছি না। সালাউদ্দিন আবি, আপনার সাথে নিশ্চয়ই আবারও আগামীতে কথা হবে। তো জানালে আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আছি, আন্তর্জাতিক বিষয়ে আলোচনা না করলেই নয়, কারণ আমরা এর মধ্যে জানি যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে সমঝোতা চুক্তি সই হয়েছে, সেই চুক্তি লঙ্ঘনও হয়েছে এবং এখন আবার নতুন করে সুইজারল্যান্ডে আমরা জানি যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের বৈঠকও সেখানে সম্ভবত শেষ হওয়ার পথে বিভিন্ন গণমাধ্যম বলছে। এবং একই সাথে বলা হচ্ছে যে সেখানে আলোচনার বিষয় হচ্ছে এবার লেবাননকে ঘিরে, কারণ সেখানে ইসরায়েল এর মধ্যে হামলা চালিয়েছে এই চুক্তি যখন সমঝোতা চুক্তি সই হয় তার ভেতরেই। ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, যুক্ত হয়েছেন আমাদের সাথে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা রাজনৈতিক দিক থেকেও আসলে আমরা পাই, আজকে আবার আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ হিসেবে পেলাম। একটু আমাদেরকে বলবেন এই যে সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে বৈঠকটি
হচ্ছে আপনার দৃষ্টিতে কি মনে হয় যে সেখান থেকে কোনো ধরনের সুরাহা কি আসলে আসবে? জি, ধন্যবাদ আপনাকে। আজকে ৭১ টিভি প্রমোদর প্রতিষ্ঠাবার্ষিকী সবাই ধন্যবাদ জানাই। আসলে আমরা দেখেছি যে দীর্ঘদিনের যুদ্ধ গত 18 জুন দুই দেশের প্রেসিডেন্টের একটি অনলাইন সমঝোতা সড়কের মধ্যে স্বাক্ষরের মধ্যে এটি মোটামুটি যুদ্ধ স্থগিত হবে এরকম একটা বিষয় আলোচনা চলে এসেছিল এবং সেখানে আলোচনা হয়েছিল যে 60 দিনের মধ্যে স্থায়ী একটি শান্তি চুক্তি হবে, এই ধরনের বিষয় আমরা দেখেছিলাম। কিন্তু আনফরচুনেটলি 24 ঘন্টা না পেরোতেই গতকাল আবারও সেখানে ইরানের পক্ষ থেকে হরমুজ প্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইসরায়েলের পক্ষ থেকে দক্ষিণ লেবাননে হামলা করা হয়েছে। আপনারা জানেন যে 14টি শর্ত ছিল চুক্তির ছিল, তার 1 নম্বরে ছিল সকল ফ্রন্টে যুদ্ধ বন্ধ থাকবে, এটা ছিল 1 নম্বর ফ্রন্টে। বাট আনফরচুনেটলি যুদ্ধটা কিন্তু আমরা দেখেছি যে লেবাননে আবার দক্ষিণ লেবাননে সেখানে হামলা শুরু হয়েছে এবং লেবাননে আপনি জানেন ইতিমধ্যে 4,000-এর উপর লেবানিজরা নিহত হয়েছে, প্রায় 12,000 উপর আহত হয়েছে, 11 লক্ষ বস্তুচ্যুত হয়েছে। তো এরকম একটি ক্রাইসিস মুহূর্তে যখন শান্তি চুক্তির পরে আবারও হামলা হলো, স্বাভাবিকভাবে ইরানের পক্ষ থেকে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ করণীয় সেটি হলো হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া, সেটি তারা করেছে। তো এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পরে ইমিডিয়েটলি আপনারা দেখেছেন যে সুইজারল্যান্ডে আজকে ইউএস ভাইস প্রেসিডেন্ট জি ডিফেন্স এবং ইরানের প্রতিনিধি মিস্টার বাকের কালিবাফ বসেছে এবং আলোচনা চলছে। আমার কাছে মনে হয়েছে যে আজকে আলোচনা মূল প্রতিপাদ্য বিষয় হবে লেবানন। ইতিমধ্যে তারা বলেছে, উভয় পক্ষ কিন্তু বলেছে, সাংবাদিকদের বলেছে আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হবে লেবানন, এবং যদিও আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে লেবানন এবং এট দ্য সেম টাইম পরমাণু বোমা যেন আরো তাদের চুক্তিগুলো স্থায়ীপূর্ণভাবে যেন রিনিউ না হয়, ইরান যেন এদিকে না নিউক্লিয়ার দিকে না আগায়, এই বিষয়গুলো তারা আলোচনা করবে। বাট মূল আলোচনা কিন্তু লেবানন নিয়ে হবে। আপনারা জানেন যে এটি কিন্তু খুবই সেনসিটিভ একটি বিষয় যে আমেরিকার মতো একটি রাষ্ট্র যেখানে কিন্তু কথা বলেছে, চুক্তি করেছে, বাট আমেরিকাকে না জানিয়ে ইসরায়েল পক্ষ থেকে সেটা ভাইরাল করা হয়েছে। তো আমি আপনারা দেখেছেন যে গতকাল একটা রিপোর্ট সম্ভবত দেখলাম, সেখানে একজন ইউএস এর একজন একাডেমিশিয়ান বলেছে যে এই মুহূর্তে ট্রাম্প কি করতে পারে, সেখানে ট্রাম্প কি আসলে ইসরায়েলকে আটকাতে পারবে? যেখানে আমেরিকা ইতিহাসে কিন্তু কোন আমেরিকার প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ইসরায়েলের বিরুদ্ধে এভাবে কিন্তু ওপেনলি কথা বলে নাই। এই প্রথম কিন্তু আমরা দেখেছি যে ট্রাম্প কথা বলছে, ভাইস প্রেসিডেন্ট জি ডিফেন্স প্রকাশ্যে কথা বলছে, পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলছে। এখানে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে, একাডেমিশিয়ানরা বলছে আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, তাহলে কি ইন ফিউচার ট্রাম্প তাদের ইসরায়েলের বিরুদ্ধে যে সুযোগ সুবিধা আছে সেগুলো কি উইথড্র করবে, তার বিরুদ্ধে জাতিসংঘে ভেটো দেবে? এই ধরনের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। শুধু তাই নয়, এই আলোচনায় কি আসলে কি মনে হয় যে ইসরায়েলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সম্পর্কে টানাপোড়েন কি হতে পারে? এটা আসলে খুব কঠিন। আপনি আছেন আমাদের সাথে মোস্তফা ফয়সাল পারভেজ, আমরা আমাদের আরেকজন অতিথির কাছে এটা আসলে খুব কঠিন, কারণ হচ্ছে আপনি যদি দেখেন ঐতিহাসিকভাবেই কিন্তু যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একটি সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটি যে শুধু মানে দুটি দেশের সম্পর্ক তা নয়, আপনি যদি পুরো মার্কিন প্রশাসনটা দেখেন, সেই প্রশাসনের ভিতরেও কিন্তু এই যারা জুইশ যারা তারা কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করে এবং তারা যথেষ্ট মানে হোয়াইট কালার জব যেগুলোকে আমরা বলি, এগুলো কিন্তু তাদের দখলে সব। তো সুতরাং আপনি যদি এই মার্কিন প্রশাসনটাকে চিন্তা করেন, একবার মার্কিন রাজনীতিটার কথা চিন্তা করেন, মার্কিন মিডিয়ার কথা চিন্তা করেন, এই প্রতিটা জায়গায় কিন্তু তাদের একটা বিশাল দখল, যেটা কিন্তু মার্কিন রাজনীতিতে, মার্কিনে যে কোনো অর্থনীতিতে প্রতিটা জায়গাতে কিন্তু সেটা ইসরায়েলের পক্ষে কাজ করার জন্য মানে সহায়তা করে। তো সেই ক্ষেত্রে ব্যক্তি ট্রাম্প এটা কতটুকু কি করতে পারবে, এটা আমার আশঙ্কা যে এটা পারবে না আসলে। আফটার ডে দেখা যাবে যে এমন ঘটনা ঘটবে আমেরিকায় যে ট্রাম্পকে সরে যেতে হয়েছে, কিন্তু ইসরায়েলের থেকে সম্পর্ক নষ্ট করা যাবে না। তো এইটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যদি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্তমানে যে আইটি সেক্টরের ডেভেলপমেন্টটা, তারপরে যেটা হচ্ছে যে তাদের যে বিজনেস, এটা ভলিউম অফ দ্য বিজনেস, এটা কিন্তু হিউজ, এবং এই জায়গাতে কিন্তু টেকনিক্যাল সাপোর্টটা কিন্তু ইসরায়েল থেকে একটা ব্যাপক অংশ যায়। তো সেখানে একটা ব্যবসায়িক একটা সম্পর্ক রয়েছে। তো
তো সুতরাং এই মুহূর্তে হয়তোবা আমি যেটা মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধটি সাপোর্ট করা এবং যুদ্ধে জড়িয়ে পড়া, নেটো না আসা, এটি একটি বিশাল ফ্যাক্টর এই জায়গাতে। এবং যেই কারণে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে নেটো না আসলে, আসলে নেটোর সাথে যদি না থাকে ওই অঞ্চলে তারা আসলে যুদ্ধ করে খুব একটা সুবিধা করতে পারবে না। তাহলে একটু সামনের দিনে আমরা আশাই করতে পারি যে হয়তো যুদ্ধটি দীর্ঘায়িত হলেও হতে পারে, কিন্তু হয়তো কিছুটা হলেও থামার একটা হয়তো সম্ভাবনা তৈরি এই হতে যুদ্ধটা পারে। থামতেই হবে, কারণ একটা বিষয় হচ্ছে কি, দেখেন এই একটি যুদ্ধের কারণে কিন্তু সমস্ত পৃথিবীর এটা দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। কারণ আপনি জানেন তেলের দাম বাড়ছে, তেলের দামের সাথে দ্রব্যমূল্যের প্রতিটা বাড়ছে, এবং খুদ মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু সমস্ত প্রোডাক্টের প্রাইস বেড়ে গেছে। তো সুতরাং মানে ভুগছে কারা? আপনি দেখেন ভুগছে কিন্তু সাধারণ মানুষ। এবং শুধু তাই নয়, আপনি জানেন যুদ্ধ একটা ব্যয়বহুল জিনিস, এবং এই যে এই ব্যয় মেটানো হচ্ছে কার টাকা দিয়ে? সাধারণ মানুষের টাকা দিয়ে। তো সুতরাং এই ধরনের যুদ্ধ তো আসলে খুব মানে দীর্ঘ সময় চলতে পারে না। দেখা যাক, আমরা আসলে সেই প্রত্যাশা রাখতে চাই এই যুদ্ধ শেষ হলে পরে আমাদের মতো দেশের যে এরই মধ্যে জ্বালানি যে সংকটই তৈরি হয়েছে সেটি নিরসন হবে, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। অনেক ধন্যবাদ ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ। আগামীতে কথা হবে, তবে রাজনীতির বিষয় নিয়ে নিশ্চয়ই আপনার সাথে কথা বেশি হবে আমাদের, এবং একসাথে জুবাইর বাবু আপনাকে ধন্যবাদ। আগামীতে আবারও কথা হবে ৭১ জার্নালে। দর্শক, আলোচনা শেষ করতেই হচ্ছে। আপনারা এতক্ষণ সাথে ছিলেন তার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার।